হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য যে নতুন ক্লাসগুলো শুরু করেছিলাম সেই ক্লাসের আজ আমাদের হবে 5 নাম্বার ক্লাস। ঠিক আছে, এর আগে আমরা 4টে ক্লাস করেছি, এটা হবে আমাদের আজ হচ্ছে আমাদের 5 নাম্বার ক্লাস। এর আগে 4টে ক্লাস করেছি, না দেখে থাকলে অবশ্যই দেখে নাও, আমরা একটা প্লেলিস্ট করে দিয়েছি, সেই প্লেলিস্টে সমস্ত ক্লাস পেয়ে যাবে, চ্যানেলেও পেয়ে যাবে ক্লাসগুলো। এগুলো আমরা করছি 2023 সালের যে সেপ্টেম্বর মাসে পরীক্ষা হয়েছিল, তার যে এমটিএস পরীক্ষা হয়েছিল সেই এমটিএস পরীক্ষার প্রত্যেকটা শিফটের জিকে প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি। তো আমরা আজ করব 4/9/2023 সালের সেকেন্ড শিফটের প্রশ্নোত্তর। এর আগে আমরা করেছি 2020 সাল, 2021 সাল, এগুলো আমরা কমপ্লিট করেছি। তো সেই ভিডিওগুলো না দেখে থাকলে আমাদের চ্যানেলে রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই প্রত্যেকে দেখে নিও। ঠিক আছে, তো চলো শুরু করার আগে তোমাদের প্রত্যেককে বলবো আমাদের একটা ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে, যদি জয়েন করতে চাও অবশ্যই প্রত্যেকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, প্রত্যেকে জয়েন করে যাও। আর তোমরা যাতে জিকেতে 25টা প্রশ্নের মধ্যে 20+ স্কোর করে আসতে পারো, 20+ প্রশ্নোত্তর কারেক্ট করে আসতে পারো, সেজন্য তোমাদের জন্য জিকে পেড গ্রুপ আমরা তৈরি করেছি, যেখানে 249 পেমেন্ট করার মাধ্যমে জিকে পেড গ্রুপে তোমরা জয়েন করতে পারবে। ঠিক আছে, এই পেড গ্রুপে কী কী পাবে একবার দেখে নাও। 2023-24 সালের কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, 2020, 2021, 2022, 2023 এই 4 বছরের সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ারের জিকেগুলো বাংলা ভাষাতে পাবে, স্ট্যাটিক জিকে পেয়ে যাবে, সঙ্গে সাজেস্টিভ এমসিকিউ, এত কিছু পাবে 249-এর বিনিময়ে। তো তোমরা যদি জয়েন করতে চাও এক্ষুনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেকে মেসেজ করো, আমরা প্রসেস বলে দেবো, কোথায় টাকা পেমেন্ট করতে হবে সব কিছু ডিটেলসে বলে দেবো। চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্নে চলে যাবো আমরা, কি আছে দেখবো। প্রথম প্রশ্ন একটু স্পিডে করব, ঠিক আছে, আজ কিন্তু হাতে সময়টা একটু কম আছে, একটু স্পিডে করব আর ডিটেলস বেশি যাব না আজ। তো 1 নম্বর প্রশ্ন কি আছে, গোয়া এবং নোয়ামুন্ডি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? প্রত্যেকটা প্রশ্ন বলবো 5-6 সেকেন্ডের মতো আমি তোমাদের সময় দেবো, সেই সময়ের মধ্যে নিজেরা উত্তরটা চিন্তা ভাবনা করো, তারপর আমি তোমাদের সঠিক উত্তর বলে দেবো। যারা প্রত্যেক দিন আমার ক্লাস করো, এতদিন ধরে এমটিএস এর ক্লাস করাচ্ছি, তাদেরকে অনেকগুলো প্রশ্ন তোমাদের কাছে কারেক্ট প্রশ্ন আমি আশা করব, ঠিক আছে, কারণ প্রচুর প্রশ্ন, রিপিটেড প্রশ্ন রয়েছে এখানে। গোয়া এবং নোয়ামুন্ডি খনি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কারেক্ট আনসার হয়ে যাবে ঝাড়খণ্ড ইজ দ্য কারেক্ট আনসার। ঝাড়খণ্ডের একটা জেলা আছে, যে জেলা হচ্ছে পশ্চিম সিংভূম এবং পূর্ব সিংভূম, যেটা জামশেদপুর যার মধ্যে পড়ছে। তো সেখানেই যেটা পূর্ব সিংভূম জেলায় গোয়া এবং নোয়ামুন্ডি নামে দুটি খনি আছে। এটা লোহা আকরিকের খনি নোয়ামুন্ডি, এবং এই গোয়া এটাও হচ্ছে লোহা আকরিক খনি। এই গোয়াতে পাওয়া যায় হেমাটাইট। ঠিক আছে, নোয়ামুন্ডি এবং গোয়া দুটোই হচ্ছে লোহা আকরিক খনি। তাহলে ঝাড়খণ্ডে অবস্থিত। অপশন 4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে যত বেশি পারো প্লিজ শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। চলে যাবো দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখো, একটি অর্থ বছর বা ওয়ান ফিনান্সিয়াল ইয়ার বা একটি অর্থ বছর বলতে কি বোঝায়? একটি বছর যা সরকারের জন্য আর্থিক প্রতিবেদনের সময়কালকে প্রতিনিধিত্ব করে। তো প্রথমেরটাই কারেক্ট আনসার আছে, অপশন 1 ইজ দ্য কারেক্ট আনসার। দেখো আর্থিক বছর কোনটা? 1 এপ্রিল থেকে শুরু করে 1 এপ্রিল 2024 থেকে শুরু করে 31শে মার্চ 2025, এই যে সময়কালটা আর্থিক বছর, ওয়ান ফিনান্সিয়াল ইয়ার এটাকে বলা হয়। ফিনান্সিয়াল ইয়ার শুরু হয় কবে? 1 এপ্রিল ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়। তাহলে 2-এর 1 অ্যান্সার। 3 নাম্বার দেখো, সংবিধান তপশিলি জাতি ও তপশিলি উপজাতি আদেশ দ্বিতীয় সংশোধন এবং 2022 ডিসেম্বর 2022 এ পাশ হয়েছিল, এটি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই প্রশ্নটা কয়েকদিন আগেও একটা রিপিটেড কোশ্চেন, এটা কয়েকদিন আগেও তোমরা করেছো এই প্রশ্নটা। তো সংবিধানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের একটা দ্বিতীয় সংশোধন বিল পাশ হয়েছিল 2022 সালে, এটা কোন রাজ্য সম্পর্কে বলা হচ্ছে? তো উত্তরপ্রদেশ সম্পর্কে বলা হচ্ছে। এই প্রশ্নটা বিশেষ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, এখন আর ইম্পর্টেন্ট নয়। আমাদের যে পেড গ্রুপ আছে সেখানে যে নিউ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের প্রোভাইড করা হবে সেইগুলো পড়লেই যথেষ্ট, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার দরকার নেই। 4 নম্বর হচ্ছে, নিম্নলিখিত কুচিপুড়ি নৃত্যশিল্পীকে চিহ্নিত করুন যাকে 2022 সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল। দেখো এটাও পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এটা পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স হলেও ইম্পর্টেন্ট, কারণ এসএসসি কি করছে, পুরনো এইসব প্রশ্নগুলো দিচ্ছে। 1997 সালে পদ্মশ্রী পেয়েছিলেন এরকমের প্রশ্ন চলে আসছে মাঝে মধ্যে। কারেক্ট আনসার হয়ে যাবে পদ্মজা রেড্ডি। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। পদ্মজা রেড্ডি 2022 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন এবং কুচিপুড়ি ডান্সের সঙ্গে
যুক্ত। দেখো তোমাদের একটা এখানে আমি বলে দিচ্ছি, ক্লু বলে দিচ্ছি, এই যে রেড্ডি, এই রেড্ডি টাইটেলটা যখনই দেখতে পাবে তখনই জানবে যে এরা বেশি কুচিপুড়ি ডান্সের সঙ্গে যুক্ত। কুচিপুড়ি ডান্স, কুচিপুড়ি লোকনৃত্য যখনই বলবে, রেড্ডি যদি টাইটেল থাকে সেটা কিন্তু ঠিক করে চলে আসবে, তোমরা কারেক্ট আনসার পেয়ে যাবে। ঠিক আছে, দেখো আর রেড্ডি, নাইডু এইসব টাইটেলগুলো। প্রথমেই একজনের নাম বলবো, শোভা নাইডু, কুচিপুড়ির সঙ্গে যুক্ত, নামগুলো লিখে রাখো। শোভা নাইডু, তারপর হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, তারপর ভাবনা রেড্ডি, ভাবনা রেড্ডি, ঠিক আছে, ভাবনা রেড্ডি। তারপরে একটা নাম বলবো তোমাদের, রাজা, রাজা, রাজা অ্যান্ড রাধা, রাজা অ্যান্ড রাধা রেড্ডি, এই নামটাও ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে কৌশল্যা রেড্ডি, এই রেড্ডি টাইটেলগুলো বেশি এখানে আছে। ঠিক আছে, আরেকটা আছে ভ্যামপতি চিন্নস্বামী, ভ্যামপতি চিন্নস্বামী, এই নামটাও অতি গুরুত্বপূর্ণ, এটাও কুচিপুড়ি ডান্সের সঙ্গে যুক্ত। তাহলে কুচিপুড়ি, এখন তোমাদের একটা হোমওয়ার্ক এখানে দেবো, প্রত্যেকে কমেন্ট করবে যে কুচিপুড়ি ডান্স কোন রাজ্যের সঙ্গে যুক্ত, কুচিপুড়ি ডান্স কোন রাজ্যের সঙ্গে যুক্ত, এটা তোমরা প্রত্যেকে উত্তর দেবে, কমেন্ট বক্সে উত্তর দেবে যে কুচিপুড়ি ডান্স কোন রাজ্যের সঙ্গে যুক্ত। 5 দেখবো, বুদ্ধ পূর্ণিমা ড্যাশের হিন্দু মাসে একটি পূর্ণিমার দিনে চিহ্নিত করা হয়। বুদ্ধ পূর্ণিমা বলতে কি, বুদ্ধ জয়ন্তী বা যে দিনে ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন সেই দিনটাতে বুদ্ধ পূর্ণিমা পালন করা হয় প্রত্যেক বছরের। এটা হচ্ছে হিন্দু মাস বৈশাখ মাসে পালন করা হয়। ঠিক আছে, বুদ্ধদেব কবে জন্মগ্রহণ করেছিলেন জানো? 563 খ্রিস্টাব্দে, 563 খ্রিস্টাব্দে বুদ্ধদেব, খ্রিস্টপূর্বাব্দে, বিসি, বিফোর ক্রাইস্ট, 563 খ্রিস্টপূর্বাব্দে বুদ্ধদেব জন্মগ্রহণ করেন এবং 483 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। বা এটাও একটা মতভেদ রয়েছে, অনেক জায়গাতে 563 আছে, সেটা 583 দেখতে পাবে। ঠিক আছে, 583 দেখতে পাবে অনেক জায়গাতে। তো আমরা এটা সব থেকে বেশি গ্রহণীয় হচ্ছে 563 বিফোর ক্রাইস্ট বিসি। এই 563 বিসিতে তিনি নেপালের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন গৌতম বুদ্ধ। ঠিক আছে, 6 নম্বর প্রশ্নে চলে যাব। নিচের কোনটি আফগানিস্তানের সরকারি ভাষা? আফগানিস্তানের সরকারি ভাষার নাম কি? আফগানিস্তানের সরকারি ভাষার নাম কি? দেখো, আফগানিস্তানের সরকারি ভাষা একটা হচ্ছে পাশতো, আরেকটা হচ্ছে দারি, পাশতো বা দারি। যদি তোমাদের দারি অপশন না থেকে এখানে পাশতো অপশন থাকতো তখনও কিন্তু কারেক্ট আনসার হতো। এখন অনেক সময় প্রশ্ন থাকবে যে আফগানিস্তানের মুদ্রার নাম কি, তখন কি বলবে? আফগানিস্তানের মুদ্রা হচ্ছে আফগানি, আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি। আফগানিস্তানের রাজধানী যদি প্রশ্ন আসে তখন কি বলবে? আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল ইজ দ্য কারেক্ট আনসার। আর যদি বলা হয় আফগানিস্তানের প্রধানমন্ত্রীর, বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি, তখন হবে হাসান আখুন্দ, হাসান আখুন্দ বর্তমানে আফগানিস্তানের প্রধানমন্ত্রী। নেক্সট প্রশ্নে চলে যাব, 7 নম্বর। দেখো, কে 1927 সালে মন্দির প্রবেশ আন্দোলন শুরু করেন? তো মন্দির প্রবেশ আন্দোলন, মন্দির প্রবেশে সে সময় বাধা দেওয়া হতো কিছু কিছু সম্প্রদায়ের মানুষজনকে, তো তাদের জন্য তিনি লড়াই করেছিলেন। প্রশ্নটার মধ্যেই তোমরা উত্তর সহজেই বুঝতে পারবে, যেটা ভীমরাও রামজি আম্বেদকর ছাড়া কেউ হতে পারেন না। ভীমরাও রামজি আম্বেদকর সে সময় 1927 সাল থেকে 1935 সালের মধ্যে একটা আন্দোলন চালিয়েছিলেন। সেই আন্দোলন চালানোর মধ্য দিয়ে তিনি কিছু কিছু সম্প্রদায়কে, যেসব সম্প্রদায়কে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হতো না, মন্দিরে জল খেতে দেওয়া হতো না, সেই সব সম্প্রদায়কে আইন পাস করার মাধ্যমে তাদেরকে মন্দিরে প্রবেশ করতে অনুমতি দেওয়া হয়েছিল। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে গোবিন্দসাগর ভাকরানাঙ্গাল প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? গোবিন্দসাগর বাঁধ, ভাকরানাঙ্গাল প্রকল্প যেটাকে বলা হয়, গোবিন্দসাগর বাঁধ বা ভাকরা নাঙ্গাল প্রকল্প যেটাকে বলা হয়, কোন রাজ্যে অবস্থিত? কি হবে? হিমাচল প্রদেশ, গুজরাট, রাজস্থান, পাঞ্জাব। কারেক্ট আনসার হয়ে যাবে ভাকরা নাঙ্গাল। যখনই বলবে হিমাচল প্রদেশ ইজ দ্য কারেক্ট আনসার। হিমাচল প্রদেশে ভাকরা নাঙ্গাল ড্যামটি অবস্থিত এবং সেই ড্যামেই, যেটাকে গোবিন্দসাগর বলা হয়, এবং সেই ড্যামেই ভাকরা নাঙ্গাল প্রকল্পটা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে কয়েকটা ড্যামের নাম তোমাদের জেনে রাখতে হবে, যেমন সর্দার সরোবর, সর্দার সরোবর বাঁধ। সর্দার সরোবর বাঁধ কোথায় আছে? এটা নর্মদা নদীতে, গুজরাট। সর্দার যখনই আসবে তখনই জেনে নেবে যে গুজরাট হবে। তারপর হচ্ছে তেহরি ড্যাম, তেহরি ড্যাম এটা কোথায় আছে? এটা আছে উত্তরাখণ্ডে, ভারতের সব থেকে লম্বা টলেস্ট ড্যাম তেহরি ড্যাম আছে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডের কোন নদীতে?
ভাগীরথী নদীতে। এখন পরীক্ষায় আসবে যে হীরাকুদ, হীরাকুদ ড্যাম, হীরাকুদ ড্যাম এটা কোথায় আছে? এটা মহানদীতে আছে, ওড়িশাতে। তারপর পরীক্ষায় আসবে নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর, নাগার্জুন সাগর নামটা যখনই শুনবে দেখো নাগার্জুন, এই যে অর্জুন আছে, অর্জুনের নাম আমরা মহাভারতের অর্জুন প্রত্যেকেই জানি। অর্জুনের নামটা কার সঙ্গে বিশেষভাবে উচ্চারণ করা হয়? যেমন কৃষ্ণ, ভগবান কৃষ্ণের সঙ্গে অর্জুনের নাম একসঙ্গে বলা হয়। তাহলে নাগার্জুন সাগর কোন কোন নদীর উপর হবে? কৃষ্ণা নদী। নাগার্জুন সাগর কোন নদী? কৃষ্ণা নদী। ঠিক আছে, সহজে মনে রাখতে পারবে নাগার্জুন সাগর কৃষ্ণা নদী। তারপর আসছে ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল, ভাকরা নাঙ্গাল এটা কোথায় আছে? ভাকরা নাঙ্গাল এটা আছে পাঞ্জাবে, পাঞ্জাবে আছে কোন নদীতে? ভাকরা নাঙ্গাল শতুদ্রু নদীতে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে চলে যাব। 9 নম্বর, পণ্ডিত রবিশঙ্কর নিচের কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিশ্বব্যাপী পরিচিত? এটা প্রত্যেকেই জানো, এটার উত্তর আমি বলে দেবো না, এটার উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে কমেন্ট বক্সে উত্তরটা কমেন্ট করো। 10 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। আরব সাগর নিচের কোন মহাসাগরের বিস্তৃতি? এর থেকে সহজ প্রশ্ন আর হতে পারে না। তো দেখো, এই হচ্ছে যে ভারত, ভারতের পশ্চিম দিক, এই হচ্ছে আমাদের ভারত। ঠিক আছে, তো এই দিকে কি আসছে? এই দিকে আসছে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল, এইদিকে আসছে আরাবিয়ান সি, বে অফ বেঙ্গল, আর এদিকে আসছে আরাবিয়ান সি, আর এইদিকে আছে ইন্ডিয়ান সি বা ইন্ডিয়ান ওশেন, ইন্ডিয়ান ওশেন নিচে, ভারত মহাসাগর নিচে। তাহলে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর এবং আরাবিয়ান সাগর এই দুটোই হচ্ছে ভারত মহাসাগরের অংশ। ঠিক আছে, সরি, ভারত মহাসাগর ইজ দ্য কারেক্ট আনসার। 11 নম্বর প্রশ্নে চলে যাব আমরা। কি আছে দেখবো 11 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একটি মাত্রা? বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যেগুলো আছে, স্মল ঋণ, স্মল লোন দেওয়া হয়, তো সেই লোনের একটা ডাইমেনশন বা একটি মাত্রা কোনটি? গ্রামীণ এলাকায় আউটরিচ, ঋণের সুদের হার, স্টক মার্কেট বিনিয়োগ, ক্রেডিট কার্ডের প্রাপ্যতা। কারেক্ট আনসার হবে গ্রামীণ এলাকায় আউটরিচ। স্মল ঋণ বা ক্ষুদ্র লোন কাদেরকে দেওয়া হয়? যথাসম্ভব চেষ্টা হয় ছোট ছোট ব্যবসায়ীকে দেওয়া হবে এবং গ্রামাঞ্চলের মানুষকে দেওয়ার চেষ্টা করা হয়। তাহলে গ্রামীণ এলাকায় আউটরিচ হচ্ছে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের একটা মানে লক্ষ্য বা একটা ডাইমেনশন, একটা মাত্রা। 12 নম্বর হচ্ছে, শম্ভু মহারাজ কত্থকের নিচের কোন ঘরানার একজন বিখ্যাত গুরু ছিলেন? শম্ভু মহারাজ কত্থকের কোন ঘরানার একজন গুরু ছিলেন? কত্থকের 3টা ঘরানা আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট। সেটা একটা হচ্ছে জয়পুর ঘরানা, মনে রাখবে। কত্থক হচ্ছে উত্তর ভারতের একটা ক্লাসিক্যাল ডান্স, ভারতের শাস্ত্রীয় নৃত্য। আর এখানে হয়ে গেল জয়পুর ঘরানা, বেনারস ঘরানা, আরেকটা হচ্ছে লখনৌ ঘরানা, লখনৌ ঘরানা। এই 3টে ঘরানা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা আছে তো ঠিক এই সময় মনে পড়ছে না। ঠিক আছে, তো এই 3টে ঘরানা হচ্ছে কত্থক ডান্সের। তো এখানে হচ্ছে যে শম্ভু মহারাজ কোন ঘরানার? তিনি হচ্ছেন লখনৌ ঘরানা। ঠিক আছে, লখনৌ এটা হচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী। লখনৌ শহরটা গোমতী নদীর তীরে অবস্থিত, মনে রাখবে। নেক্সট হচ্ছে, বৌদ্ধ যুগের প্রাচীনতম স্তূপ কোনটি? বৌদ্ধ যুগের যে স্তূপগুলো নির্মাণ করা হয়েছিল তার মধ্যে সবচেয়ে প্রাচীনতম স্তূপ হচ্ছে সাঁচি স্তূপ। আজ দা কারেক্ট আনসার। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত সাঁচি স্তূপ। মধ্যপ্রদেশের রায়সেন বলে একটা জেলা আছে, মধ্যপ্রদেশের রায়সেন জেলাতে সাঁচি স্তূপ অবস্থিত। 14 হচ্ছে, কে ভারতে সংসদের উভয় কক্ষের জন্য নির্বাচন পরিচালনা করেন? সংসদের অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুটো কক্ষেরই নির্বাচন যখন হবে সেই নির্বাচনকে পরিচালনা করবেন কে? নির্বাচন কমিশন। অপশন 2 ইজ দ্য কারেক্ট আনসার। ভারতের বর্তমান চিফ নির্বাচন কমিশনার বা চিফ মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন রাজীব কুমার। নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 25 জানুয়ারি। 25 জানুয়ারি, সেই জন্য এই 25 জানুয়ারি দিনটাকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। 15 নম্বর প্রশ্ন আমরা দেখব কি আছে। পানিপথের তৃতীয় যুদ্ধ নিম্নলিখিত কোন বছরে সংঘটিত হয়েছিল? তো এটা আর বলার অপেক্ষা রাখে না। 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। দেখো, পানিপথের প্রথম যুদ্ধ 1526, দ্বিতীয় যুদ্ধ 1556, তৃতীয় যুদ্ধ 1761। এই পানিপথের তৃতীয় যুদ্ধে পরাজিত হচ্ছে এটা পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 সালে। চলো নেক্সট দেখবো 16 অস্পৃশ্য বা আনটাচেবিলিটি।
ড্যাশের একটি উপন্যাস, ড্যাশ কে লিখেছিলেন? অস্পৃশ্য বা আনটাচেবিলিটি উপন্যাসটি কে লিখেছেন? আনটাচেবল যে উপন্যাস সেটা লিখেছেন মুল্ক রাজ আনন্দ, মুল্ক রাজ আনন্দ বা মুল্ক রাজ আনন্দ। 17 নাটওয়ারি নৃত্যের সাথে কোন নৃত্যটি জড়িত? নাটওয়ারি নৃত্যের সঙ্গে কোন নৃত্যটি জড়িত? নাটওয়ারি নৃত্যের সঙ্গে কোন নৃত্যটি জড়িত? এই প্রশ্নটার উত্তর আমাকে একটু দেখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নটার উত্তর কি ছিল আমার ঠিক আমি বুঝতে পারিনি প্রশ্নটা। এটা কারেক্ট আনসার হয়ে যাবে কত্থক ডান্স, কত্থক। দেখো ভারতের 8টা শাস্ত্রীয় নৃত্য বা ক্লাসিক্যাল ডান্স আছে, তার মধ্যে হচ্ছে কত্থক একটি। কত্থক হচ্ছে উত্তর ভারতের, যেমন হচ্ছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, কথাকলি হচ্ছে কেরালা, মোহিনীঅট্টম কেরালা, তেমনি হচ্ছে তোমার কথাকলি বললাম, মোহিনীঅট্টম বললাম, ভারতনাট্যম তামিলনাড়ু, ওড়িশি হচ্ছে ওড়িশার, মণিপুরি হচ্ছে মণিপুর, সাত্রিয়া হচ্ছে আসাম, কত্থক হচ্ছে উত্তর ভারত। এই 8টা আমাদের শাস্ত্রীয় নৃত্য ভারতে রয়েছে। 18 হচ্ছে বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম, ভারতের বৃহত্তম হকি স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। এই স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত? হকি স্টেডিয়ামটা ওড়িশা রাজ্যে অবস্থিত, বিরসা মুন্ডা হকি স্টেডিয়াম। 19 হচ্ছে নির্দেশমূলক নীতিগুলো বা ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যাকে বলা হয় ডিপিএসপি। নির্দেশমূলক নীতিগুলি মূলত 3টি বিস্তৃত বিভাগে শ্রেণীভুক্ত করা হয়েছে, নিচের কোনটি এই শ্রেণী বিভাগের অংশ নয়? উদার থাকতে হবে, নীতিগুলো উদার হবে, সমাজতান্ত্রিক হবে এবং নীতিগুলো গান্ধীবাদী হবে। এই শ্রেণী বিভাগের অংশ নয় কোনটি? প্রামাণিক হবে, এটা কিন্তু সংবিধানের অংশ নয়। বাকি 3টা ডিপিএসপির যে নীতিগুলো সেগুলো উদার হতে হবে, সমাজতান্ত্রিক হতে হবে, গান্ধীবাদী হতে হবে। 20 হচ্ছে ভারত তার প্রথম মহিলা জুনিয়র হকি এশিয়া কাপ শিরোপা জিততে নিচের কোন দেশকে পরাজিত করেছিল? কোন দেশকে পরাজিত করে ভারত জয়ী হয়েছিল? জাপান ইজ দ্য কারেক্ট আনসার। দরকার নেই, এটা পুরনো প্রশ্ন ছিল, ঠিক আছে? 21 দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে সীতা ইলাস্ট্রেটেড রিটেলিং অফ রামায়ণা বইটি লিখেছেন? সীতা ইলাস্ট্রেটেড রিটেলিং অফ রামায়ণা এই বইটা কে লিখেছেন? দেবদূত পট্টনায়ক। রামায়ণের সীতা সম্পর্কে এই বইটা লেখা হয়েছে, বইটা লিখেছেন দেবদূত পট্টনায়ক। 22 নাম্বার চলে যাব, পর্যায় সারণীর গ্রুপ 1 এর কোন নরম ধাতুটি বাতাসের সংস্পর্শে আসার কয়েক সেকেন্ডের মধ্যে কলঙ্কিত হয়? বাতাসের মধ্যে এলে এটা জ্বলে যাবে, ঠিক আছে? কোনটা হবে? সোডিয়াম ইজ দ্য কারেক্ট। এটাকে ক্যারোসিনের মধ্যে, সোডিয়ামকে কোথায় সঞ্চয় করা হয় পরীক্ষায় অনেক সময় থাকে, সোডিয়ামকে ক্যারোসিনের মধ্যে ডুবিয়ে রাখা হয়, এটা জলের সংস্পর্শে এলেও আগুন ধরে যাবে। 23 নম্বর চলে যাব আমরা, মেঘালয়ের ড্যাশ উপজাতির কা শাহিদ মাস্তিহ বা বিজয় নৃত্য হলো একটি প্রাচীন যুদ্ধ নৃত্য যা উপজাতির বিশিষ্ট উৎসবের সময় পরিবেশিত হয়। কয়েকটা সরবে খাসি। মেঘালয়ের গারো, খাসি, জয়ন্তিয়া যে পাহাড়গুলো আছে সেই অঞ্চলেই বসবাস করে গারো উপজাতি, খাসি উপজাতি, তো তাদেরই একটা ডান্স হচ্ছে বা বিজয় নৃত্য হচ্ছে কা শাহিদ কাসাদ মাস্তিহ, এটা খাসি উপজাতি। 24 নম্বর প্রশ্নে যাব, পুরুষদের জন্য হ্যান্ডবলে বলের ওজন কত? পুরুষদের যে হ্যান্ডবল হয়ে থাকে, ফুটবল যেমন হয় তেমনি হ্যান্ডবল খেলা হয়ে থাকে, তো হ্যান্ডবলের বলের ওজন হচ্ছে 425 থেকে 475 গ্রাম, এর মধ্যে এই রেঞ্জের মধ্যে হতে হবে। নেক্সট প্রশ্ন 25, সুস্থ রোগ প্রতিরোধ ক্ষমতা, কম আলো দৃষ্টি এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য কোন ভিটামিন প্রয়োজন? কম আলো দৃষ্টি বা রাতকানা যাকে বলা হয় এবং স্বাস্থ্যকর ত্বকের জন্য কোন ভিটামিন প্রয়োজন? ভিটামিন এ ইজ দ্য কারেক্ট আনসার। ভিটামিন এ, অপশন 4 নাম্বার ভিটামিন এ। আমাদের 25টা প্রশ্ন শেষ হয়ে গেল। ক্লাস ভালো লাগলে প্রত্যেকে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আগামী দিন আবার এই ধরনের একটা ক্লাস চলে আসবে, ঠিক আছে? প্রত্যেক দিন ক্লাস হবে সন্ধ্যে 7 PM, সন্ধ্যে 7টার সময় ক্লাসটা আসবে। থ্যাংক ইউ, ভালো